সুপ্রিয় শ্রোতা, কথামানবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন অন্না। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা বিখ্যাত এবং অত্যন্ত জনপ্রিয় উপন্যাস দেবী। আজ তৃতীয় পর্ব। মিসির আলি সাহেব দেখলেন তার ঘরের সামনে 4টি মেয়ে দাঁড়িয়ে আছে। কোনো টিউটোরিয়াল ক্লাস আছে নাকি? আজ বুধবার, টিউটোরিয়াল ক্লাস থাকার কথা নয়, তবে কে জানে, হয়তো নতুন রুটিন দিয়েছে। তিনি এখনও নোটিশ পাননি। এই, তোমাদের কি ব্যাপার? মেয়েগুলো জড়সড় হয়ে গেল। কি, তোমাদের সঙ্গে কোনো ক্লাস আছে? জি না স্যার। তাহলে কি, কিছু বলবে? স্যার, নোটিশ বোর্ডে আপনি একটা নোটিশ দিয়েছিলেন, সেই জন্যে এসেছি। কিসের নোটিশ? তিনি ভুরু কোঁচকালেন। মেয়েগুলো মুখ চাওয়াচাই করতে লাগলো। কি নোটিশ দিয়েছিলাম? স্যার, আপনি লিখেছিলেন কারো এক্সট্রা সেন্সরি পারসেপশনের ক্ষমতা আছে কি না আপনি পরীক্ষা করে বলে দেবেন। মিসির আলি সাহেবের সমস্ত ব্যাপারটা মনে পড়ল। মাস 2 আগে এরকম একটা নোটিশ দিয়েছিলেন ঠিকই, কিন্তু এই প্রথম 4 জনকে পাওয়া গেল যারা উৎসাহী এবং সবকটি মেয়ে। মেয়েগুলো রোগা, তার মানে কি এ ব্যাপারে রোগা মেয়েরাই বেশি উৎসাহী? তিনি মনে মনে একটা নোট তৈরি করলেন এবং তৎক্ষণাৎ তার মনে হলো বিষয়টি ইন্টারেস্টিং। একটা সার্ভে করা যেতে পারে। এসো, তোমরা ঘরে এসো। তাহলে তোমরা জানতে চাও তোমাদের ইএসপি আছে কি না? মেয়েগুলো কথা বলল না, যেন একটু ভয় পাচ্ছে। মুখ সবারই শুকনো। বসো তোমরা, চেয়ারে আরাম করে বসো। মিসির আলি সাহেব একটা সিগারেট ধরালেন, নিচু গলায় বললেন, সব মানুষের মধ্যেই ইএসপি কিছু পরিমাণে থাকে। টেলিপ্যাথির কথাই ধরো, তোমাদের নিজেদের হয়তো এ বিষয়ে অভিজ্ঞতা আছে। সহজ উদাহরণ হচ্ছে, ধরো একদিন তোমাদের কারো মনে হলো আজ অমুকের সঙ্গে দেখা হবে। যার সঙ্গে দেখা হবার কথা মনে হচ্ছে সে কিন্তু এখানে থাকে না, থাকে চিটাগং, কিন্তু সত্যি সত্যি দেখা হয়ে গেল। কি হয় না এরকম? মেয়েগুলো কথা বলল না। এর মধ্যে একজন রুমাল দিয়ে কপাল মুছতে লাগল। মেয়েটি ঘামছে, নার্ভাস হয়ে পড়ছে মনে হয়। নিশ্চয়ই ব্লাড প্রেশার বেড়ে গেছে। মিসির আলি বিস্মিত হলেন। নার্ভাস মেয়েটির দিকে তাকিয়ে বললেন, এই বিষয়ে চর্চা এখনও বিজ্ঞানের পর্যায়ে পড়ে না। বেশিরভাগ সিদ্ধান্তই অনুমানের ওপর। তবে আমেরিকায় একটি ইউনিভার্সিটি আছে, ডিউক ইউনিভার্সিটি। ওরা কিছু কিছু এক্সপেরিমেন্টাল কাজ শুরু করেছে। মুশকিল হচ্ছে ফলাফল সবসময় রিপ্রোডিউসিবল নয়। মিসির আলি সাহেব ড্রয়ার খুলে 10টি চৌকো কার্ড টেবিলে বিছালেন। হাসি মুখে বললেন, পরীক্ষাটি খুব সহজ। এই কার্ডগুলোতে বিভিন্ন রকম চিহ্ন আছে, যেমন ধরো ক্রস, স্কয়ার, ত্রিভুজ, বিন্দু। কোনটিতে কী আছে সেটা অনুমান করতে চেষ্টা করবে। 2-1বার কাকতালীয়ভাবে মিলে যাবে। তবে ফলাফল যদি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হয়, তাহলে বুঝতে হবে তোমাদের ইএসপি আছে। এখন এসো দেখি, কে প্রথম বলবে? তোমার নাম কি? নীলুফার। হ্যাঁ নীলুফার, তুমিই প্রথম চেষ্টা করো। যা মনে আসে তাই বলো। আমার কিছু মনে আসছে না। তাহলে অনুমান করে বলো। মেয়েটি ঠিকমতো বলতে পারল না, তার সঙ্গীরাও না। মিসির আলি হাসতে হাসতে বললেন, না, তোমাদের কারো কোনো ইএসপি নেই। ওরা যেন তাতে খুশিই হলো। মিসির আলি গম্ভীর গলায় বললেন, না থাকাই ভালো। আধুনিক মানুষদের এসব থাকতে নেই, এতে অনেক রকম জটিলতা হয়। কী জটিলতা? আছে আছে, বলুন না স্যার। মিসির আলি লক্ষ্য করলেন নীলুফার নামের মেয়েটিই কথা বলছে, স্পষ্ট সতেজ গলা। অন্য আরেকদিন বলবো, আজ তোমরা যাও। নীলুফার বলল, এমন কিছু কি স্যার আছে যা করলে ইএসপি হয়? লোকজন বলে প্রেমে পড়লেও এই ক্ষমতাটা অসম্ভব বেড়ে যায়। আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ কখনো প্রেমে পড়ো তাহলে এসো, পরীক্ষা করে দেখব। কথাটা বলেই মিসির আলি অপ্রস্তুত বোধ করলেন। ছাত্রীদের এটা বলা ঠিক হয়নি। কথাবার্তায় তার আরও সাবধান হওয়া উচিত। এরকম হালকা ভঙ্গিতে কথা বলা ঠিক হচ্ছে না। স্যার, আমরা যাই? আচ্ছা ঠিক আছে, দেখা হবে। মিসির আলি নিচের টিচার্স লাউঞ্জে খেতে এলেন। বেলা প্রায় 3টা। লাউঞ্জে লোকজন নেই। পলিটিক্যাল সায়েন্সের রশিদ সাহেব এক কোণায় বসেছিলেন। তিনি অস্পষ্ট স্বরে ডাকলেন, এই যে মিসেস সাহেব, অনেকদিন পর মনে হয় এলেন এদিকে। চা খাবেন? কে যেন বলছিল আপনি নাকি ভূতে ধরা সারাতে পারেন, ঠিক নাকি? জি না, আমি ওঝা নই,
রাগ করলেন নাকি? আমি কথার কথা বললাম। না, রাগ করব কেন? আচ্ছা মিসির আলি সাহেব, আপনি ভূত বিশ্বাস করেন? না। রশিদ সাহেব উৎসাহিত হয়ে উঠলেন। আত্মায় বিশ্বাস করেন? না ভাই, আমি একজন নাস্তিক। আত্মা নেই এই জিনিসটা কি প্রমাণ করতে পারবেন? কি কি যুক্তি আছে আপনার হাতে? মিসির আলি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। রশিদ সাহেব বললেন, আত্মা যে আছে এর পক্ষে বিজ্ঞানীদের কিছু চমৎকার যুক্তি আছে। থাকলে তো ভালোই। বিজ্ঞানীরা জড়জগৎ বাদ দিয়ে আত্মা নিয়ে উৎসাহী হলেই কিন্তু ঝামেলা। রশিদ সাহেব আমার মাথা ধরেছে, এ নিয়ে আর কথা বলতে চাই না, কিছু মনে করবেন না। মিসির আলি চা না খেয়েই উঠে পড়লেন। তার সত্যি সত্যি মাথা ধরেছে, প্রচণ্ড ব্যথা, বড় রকমের কোনো অসুখের একটা পূর্ব লক্ষণ। নীলু ইউনিভার্সিটি থেকে ফিরে এসে দেখে তার বিছানার উপর চমৎকার একটা প্যাকেট পড়ে আছে। ব্রাউন কাগজে মোড়া প্যাকেটে গোটা গোটা করে তার নাম লেখা। নীলুর বুক কেঁপে উঠল। বিলুর চোখে পড়েনি তো? বিলুর খুব খারাপ অভ্যাস আছে, অন্যের চিঠি খুলে খুলে পড়বে, হাসাহাসি করবে। নীলু দরজা বন্ধ করেই প্যাকেটটি খুলল। ছোট্ট চিঠি, কিন্তু কি চমৎকার করেই না লেখা। কল্যাণী আসু, ইচ্ছা করেই তোমাকে আমি কম লিখি। তোমার চিঠি পড়ে পড়ে খুব মায়া জন্মে যায়। এ বয়সে আমার আর মায়া বাড়াতে ইচ্ছা করে না, মায়া বাড়ালেই কষ্ট পেতে হয়। আরেকটি সামান্য উপহার পাঠালাম, গ্রহণ করলে খুব খুশি হব। আহমেদ সাবেদ। উপহারটি বড় সুন্দর, নীল রঙের একটি ডায়েরি, অসম্ভব নরম প্লাস্টিকের কভার, যেখানে ছোট্ট একটি শিশুর ছবি। পাতাগুলো হালকা গোলাপি, প্রতিটি পাতায় সুন্দর সুন্দর 2 লাইনের কবিতা। ডায়েরিটির প্রথম পাতায় ইংরেজিতে লেখা, আই উইশ আই কুড বি 18 এগেইন। পড়তে গিয়ে কেন জানি নীলুর চোখে জল এলো। একজন সম্পূর্ণ অচেনা মানুষের জন্যে মন কেমন করতে লাগলো। লোকটি দেখতে কেমন কে জানে? সুন্দর নয় নিশ্চয়ই, বয়স্ক মানুষ, হয়তো চুলটুল পেকে গেছে। তাতে কিছু যায় আসে না। মানুষের বয়স হচ্ছে তার মনে। মন যতদিন কাঁচা থাকে ততদিন মানুষের বয়স বাড়ে না। এই লোকটির মন অসম্ভব নরম, শিশুর মতো নরম। নীলুর মনে হলো এই লোকটি স্বামী হিসেবে অসাধারণ ছিল। তার স্ত্রীকে সে নিশ্চয়ই সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছে। নীলু রাতের বেলা দরজা বন্ধ করে দীর্ঘ একটা চিঠি লিখল। আপনি এমন কেন? নিজের কথা তো কিছুই লেখেননি, অথচ আমি আমার সমস্ত কথা লিখে বসে আছি। তবু মনে হয় সব বুঝি লেখা হলো না, অনেক কিছু বুঝি বাকি রয়ে গেল। আপনি আমাকে এত সুন্দর সুন্দর উপহার দিয়েছেন, কিন্তু আমি তো আপনাকে কিছুই দেইনি। আমার কিছু একটা দিতে ইচ্ছে করে, কিন্তু আমি তো জানি না আপনি কি পছন্দ করেন। আচ্ছা, আপনি কি টাই পরেন? তাহলে লাল টকটকে একটা টাই আপনাকে দিতে পারি। জানেন, পুরুষ মানুষের এই একটি জিনিসই আমি পছন্দ করি। কিন্তু হয়তো আপনি টাই পরেন না, ঢিলে ঢালা ধরনের মানুষদের মতো চাদর গায়ে দেন। আপনার সম্পর্কে আমার খুব জানতে ইচ্ছে করে। একদিন আসুন না আমাদের বাসায়, 1 কাপ চা খেয়ে যাবেন। জানেন, আমি খুব ভালো চা বানাতে পারি। অন্য কেউ চা বানিয়ে দিলে আমার বাবা খেতে পারেন না, সব সময় আমাকে বানাতে হয়। গত রোববারে কী হলো জানেন? রাত 3টেয় বাবা আমাকে ডেকে তুলে বললেন, মা 1 কাপ চা বানাতো, বড্ড চায়ের তৃষ্ণা পেয়েছে। আপা, দরজা বন্ধ করে কি করছো? নীলু অপ্রস্তুত হয়ে দরজা খুলল। বিলু দাঁড়িয়ে আছে, সন্দেহজনকভাবে তাকাচ্ছে। কি করছিলে? কিছু করছিলাম না। বিলু বিছানায় এসে বসল। আপা, তোমার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি। কি পরিবর্তন? অস্থির অস্থির ভাব। লক্ষণ ভালো না আপা, বলো তো কি হয়েছে? কি আবার হবে, তোর শুধু উল্টাপাল্টা কথা। কিছু একটা হয়েছে আপা, আমি জানি। কি যে বলিস? আমার কাছে লুকোতে পারবে না আপা, আমার চোখকে ফাঁকি দেওয়া মুশকিল। যা ভাগ, পাকামো করিস না। বিলু গেল না। কাপড় ছাড়তে ছাড়তে বলল, রানু আপাকেও আমি বললাম তোমার পরিবর্তনের কথা। তারও ধারণা তুমি কারো প্রেমে পড়েছ। আমার তো খেয়ে দেয়ে কাজ নেই, তাছাড়া প্রেমটা আমার সঙ্গে করবে কি? চেহারার এই তো অবস্থা। খারাপ অবস্থাটা কি? রঙটা একটু ময়লা, এছাড়া আর কি? নীলু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। নিঃশ্বাস ফেলছো কেন আপা? নিজের চেহারা সম্পর্কে তোমার এমন খারাপ ধারণা থাকা উচিত না। সবাই তো আর রানু আপার মতো হয় না,
হওয়া উচিত নয়। উচিত নয় কেন? সুন্দরী মেয়েদের অনেক রকম প্রবলেম থাকে। কি প্রবলেম? রানু আপার মাথা খারাপ, সেটা তুমি জানো? কি বলছি সেসব? ঠিকই বলছি। আকবরের মা একদিন দুপুরে কী জন্যে যেন গিয়েছিল। শোনে রানু আপা নিজের মনে হাসছে এবং কথা বলছে। তাই নাকি? হ্যাঁ, কথাগুলো বলছে আবার দুই রকম গলায়। আকবরের মা প্রথম ভেবেছিল কেউ বোধহয় বেড়াতে এসেছে। শেষে ঘরে ঢুকে দেখে কেউ নেই। সত্যি? রহমান সাহেবের স্ত্রী বললেন একদিন নাকি আনিস সাহেব গভীর রাতে রহমান সাহেবকে ডেকে নিয়ে গেলেন তার স্ত্রীর খুব অসুখ এই কথা বলে। রহমান সাহেব গিয়ে দেখেন অসুখ টসুখ কিচ্ছু নেই, দিব্যি ভালো মানুষ। নীলু মৃদুস্বরে বলল, রানুর মতো সুন্দরী হলে আমি পাগল হতেও রাজি। বিলু হেসে ফেলল। হাসতে হাসতে বলল, কথাটা ঠিক বলেছ আপা। রানু প্রসঙ্গে পাওয়া সব তথ্য লিখে রাখবার জন্যে মিসির আলি সাহেব মোটা একটা খাতা কিনে এনেছেন। খাতাটির প্রথম পাতায় লেখা, একজন মানসিক রোগীর পর্যায়ক্রমিক মনোবিশ্লেষণ। দ্বিতীয় পাতায় কিছু ব্যক্তিগত তথ্য, যেমন নাম রানু আহমেদ, বয়স 17 বৎসর, রূপবতী, বৈবাহিক অবস্থা বিবাহিতা, 13 মাস আগে বিয়ে হয়, স্বাস্থ্য রুগ্ন, ওজন 80 পাউন্ড, স্বামী আনিস আহমেদ, দি জেনিথ ইন্টারন্যাশনালের ডিউটি অফিসার, বয়স 37, স্বাস্থ্য ভালো। তৃতীয় পাতার হেডিংটি হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন। এর নিচে লাল কালি দিয়ে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আঁকা। এই পাতায় অনেক কিছুই লেখা হয়েছে, আবার কাটাকুটি করা হয়েছে, যেন মিসির আলি সাহেব মন স্থির করতে পারছেন না কী লিখবেন। দুটি লাইন শুধু পড়া যায়, লাইন দুটির নিচে লাল কালি দিয়ে দাগ দেওয়া। মেয়েটির অডিটরি হ্যালুসিনেশন হচ্ছে সে একা থাকাকালীন শুনতে পায় কেউ যেন তাকে ডাকছে। পরের কয়েকটি পাতায় রানুর সঙ্গে তার প্রথম সাক্ষাতের খুঁটিনাটি প্রতিটি বিষয় লেখা। এ পাতাগুলো পড়লেই বোঝা যায় মিসির আলি নামের এই লোকটির স্মৃতিশক্তি অসাধারণ। অতি তুচ্ছ ব্যাপারগুলো লেখা আছে, যেমন এক জায়গায় লেখা, মেয়েটি বেশ কয়েকবার শাড়ির আঁচল টেনেছে, 2 বার শব্দ করে আঙুল ফুটিয়েছে। আমি লক্ষ্য করলাম মেয়েটি পানি খেলো মাথা নিচু করে, বেশ খানিকটা নিচু করে, যেন পানি পান করার ব্যাপারটি সে আড়াল করতে চায়। নদীতে গোসলের গল্পটি লেখা আছে। গল্পের শেষে বেশ কিছু প্রশ্ন করা আছে, যেমন একজন মৃত মানুষ পানিতে ভেসে থাকবে, ডুবে থাকবে না। গল্পে মৃত মানুষটির ডুবে ডুবে চলার কথা আছে, এরকম থাকার কথা নয়। পাজামা খুলে ফেলার কথা আছে। কিশোরীরা সাধারণত শক্ত গিট দিয়ে পাজামা পরে, গিট খুলতে হলে ফিতা টানতে হবে। ওই মানুষটি কি ফিতা টেনেছিল, না পাজামাটাই টেনে নামিয়েছে? মৃত লোকটির কি কোনো পোস্টমর্টেম হয়েছিল? তার আনুমানিক বয়স কত ছিল? প্রথম অসুস্থতার সময় কি মেয়েটি ঘুমের মধ্যে কোনো কথাবার্তা বলতো? কি বলতো? মেয়েটি বলল লোকটির নাম জালাল উদ্দিন। কিভাবে বলল? লোকটির নাম তো জানার কথা নয়, নাকি পরে শুনেছে? জালাল উদ্দিন জাতীয় নামের কারো সঙ্গে কি এই মেয়েটির পূর্বপরিচয় ছিল? প্রশ্নের শেষে 3টি মন্তব্য লেখা আছে। মন্তব্যগুলো সংক্ষিপ্ত। প্রথম মন্তব্য, মেয়েটি যে ঘটনার কথা বলেছে তা বিশ্বাসযোগ্য নয়। দ্বিতীয় মন্তব্য, এই ঘটনা অন্য যেসব ব্যক্তি প্রত্যক্ষ করেছে তাদের সঙ্গে প্রথমে আলাপ করতে হবে। দ্বিতীয় মন্তব্যটি লাল কালি দিয়ে আন্ডারলাইন করা ও পাশে লেখা, অত্যন্ত জরুরি। তৃতীয় মন্তব্য, মেয়েটির অবশ্যই কিছু পরিমাণ এক্সট্রা সেন্সরি পারসেপশন আছে। সে কার্ডের সবকটি চিহ্ন সঠিকভাবে বলতে পেরেছে। আমি এরকম আগে কখনো দেখিনি। এই বিষয়ে আমার ধারণা হচ্ছে মানসিকভাবে অসুস্থ রোগীদের এই দিকটি উন্নত হয়ে থাকে। আমি এর আগেও যে কটি অসুস্থ মানুষ দেখেছি তাদের সবার মধ্যেই এই ক্ষমতাটি কিছু পরিমাণে লক্ষ্য করেছি। দি জার্নাল অব প্যারাসাইকোলজির 3য় ভলিউমে এই প্রসঙ্গে রিভিউ পেপার আছে। অথর জন নান এবং এফ টলম্যান। সোহাগী হাই স্কুলের হেডমাস্টার সাহেব দারুণ অবাক হলেন। রানুর ব্যাপারে খোঁজখবর করার জন্য এক ভদ্রলোক এসেছেন। এর মানে কি? অতদিন আগে কি হয়েছিল না হয়েছিল তা কি এখন আর কারো মনে আছে? আর মনে থাকলেও এইসব ব্যাপার নিয়ে এখন ঘাটাঘাটি করাটা বোধহয় ঠিক নয়। কিন্তু যে ভদ্রলোক এসেছেন তাকে মুখের উপর না বলতেও বাঁচছে। ভদ্রলোক হাজার হলেও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, মানী লোক। তাছাড়া এত দূর এসেছেন,
নিশ্চয়ই কোনো কারণ আছে। মুখে বলছেন রানু অসুস্থ এবং তিনি রানুর একজন চিকিৎসক, কিন্তু এটা ঠিক বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, কারণ মাসখানেক আগেই রানুকে তিনি দেখে এসেছেন। কিছুমাত্র অসুস্থ মনে হয়নি। আজ হঠাৎ এমন কি হয়েছে যে ঢাকা থেকে এই ভদ্রলোককে আসতে হলো? রানুর কি হয়েছে বললেন? মানসিকভাবে অসুস্থ। আমি তো সেদিনই তাকে দেখে এলাম। যখন দেখেছেন তখন হয়তো সুস্থই ছিল। কি জানতে চান আপনি, বলেন। নদীতে গোসলের সময় কি ঘটেছিল সেটা বলেন। সেসব কি আর এখন মনে আছে? ঘটনাটা বেশ সিরিয়াস এবং নিশ্চয়ই আপনাদের মধ্যে বহুবার আলোচিত হয়েছে, কাজেই মনে থাকার কথা। আপনার যা মনে আসে তাই বলেন। হেডমাস্টার গম্ভীর স্বরে ঘটনাটা বললেন। রানুর গল্পের সঙ্গে তার গল্পের কোনো অমিল লক্ষ্য করা গেল না। শুধু ভদ্রলোক বললেন, মেয়েরা গোসল করতে গিয়েছিল দুপুরে, সন্ধ্যায় নয়। পাজামা খোলার ব্যাপারটি বলেন। পাজামাটা কি পাওয়া গিয়েছিল? আপনি কি বলছেন বুঝতে পারছি না। রানু বলছিল, নদীতে গোসল করবার সময় সেই মরা মানুষটি তার পাজামা খুলে ফেলে। আরে না না, কি বলেন? ওর পরনে পাজামা ছিল? হ্যাঁ, থাকবে না কেন? আপনার ঠিক মনে আছে তো? মনে থাকবে না কেন? পরিষ্কার মনে আছে। আপনি অন্য সবাইকেও জিজ্ঞেস করে দেখতে পারেন। ওই মরা মানুষটি সম্পর্কে কি জানেন? কিছুই জানি না রে ভাই। থানায় খবর দিয়েছিলাম। থানা হচ্ছে এখান থেকে 10 মাইল। সেই সময় যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। থানাওয়ালারা আসে 2 দিন পরে। লাশ তখন পচে গলে গিয়েছে, শিয়াল কুকুর কামড়াকামড়ি করছে। থানাওয়ালারা এসে আমাদের লাশ পুঁতে ফেলতে বলে। আমরা নদীর ধারেই গর্ত করে পুঁতে ফেলি। আচ্ছা, ওই লাশটি তো উলঙ্গ ছিল, ঠিক না? জি না, ঠিক না। হলুদ রঙের একটা প্যান্ট ছিল আর গায়ে গেঞ্জি ছিল। মিসির সাহেবের ভুরু কুঞ্চিত হলো। আপনার ঠিক মনে আছে তো ভাই? আরে, এটা মনে না থাকার কোনো কারণ আছে? পরিষ্কার মনে আছে। লাশটি কি বুড়ো মানুষের ছিল? জি না, জোয়ান মানুষের লাশ। আর কিছু মনে পড়ে? আর কিছু তো নেই মনে পড়ার। আপনার ওই মেয়েটির সঙ্গে কথা বলতে চাই। অনুফা যার নাম, শুনেছি ওর শ্বশুরবাড়ি কাছেই, হরিণঘাটায়। আপনি যেতে চান হরিণঘাটা? জি। কখন যাবেন? আজকেই যেতে পারি। কত দূর এখান থেকে? 15 মাইল। বেবি ট্যাক্সি করে যেতে পারবেন। রাতে ফিরে আসতে পারবো? তা পারবেন। বেশ, তাহলে আপনি আমাকে ঠিকানা দিন। দেব। বাড়িতে চলেন, খাওয়া দাওয়া করেন। আমি হোটেল থেকে খেয়ে দিয়ে এসেছি। তা কি হয়, অতিথি মানুষ, আসুন আসুন। ভদ্রলোক বাড়িতে নিয়ে গেলেন ঠিকই, কিন্তু বড়ই গম্ভীর হয়ে রইলেন। মাথার উপর হঠাৎ এসে পড়া উপদ্রবে তাকে যথেষ্ট বিরক্ত মনে হলো। ভালো করে কোনো কথাই বললেন না। অকারণে বাড়ির একজন কামলার ওপর প্রচণ্ড হম্বিতম্বি শুরু করলেন। কিন্তু অনুফার বাড়িতে সম্পূর্ণ ভিন্ন ব্যাপার ঘটল। মেয়েটি আদর যত্নের একটি মেলা বাঁধিয়ে ফেলল। মিসির আলি অবাক হয়ে দেখলেন মেয়েটির স্বামী সন্ধ্যাবেলাতেই জাল নিয়ে পুকুরে নেমে গেছে। অনুফা পরিচিত মানুষের মতো আদুরে গলায় বলল, রাতে ফিরবেন কি? কাল সকালে যাবেন। লোকজন মিসির আলিকে দেখতে এলো। এরা বেশ সম্পন্ন গৃহস্থ। মেয়েটিও মনে হয় বেশ ক্ষমতা নিয়ে আছে। সবাই তার কথা শুনছে। ঘণ্টাখানেকের মধ্যে তাকে গোসলের জন্য গরম পানি করে দেওয়া হলো। একটা বাটিতে নতুন একটা গায়ে মাখার সাবান, মোড়কটি পর্যন্ত ছেঁড়া হয়নি। বাংলা ঘরে নতুন চাদর বিছিয়ে বিছানা করা হলো। মেয়েটির বৃদ্ধ শ্বশুর একটি ফর্সি হুক্কাও এনে দিলেন এবং বারবার বলতে লাগলেন, খবর না দিয়ে আসার জন্য ঠিকমতো খাতির যত্ন করতে না পেরে তিনি বড়ই শর্মিন্দা। তবে যদি কালকের দিনটা থাকেন তবে তিনি হরিণঘাটার বিখ্যাত মাগুর মাছ খাওয়াবেন। খাওয়াতে না পারলে তিনি বাপের বেটা না, ইত্যাদি ইত্যাদি। মিসির আলির বিস্ময়ের সীমা রইল না। তিনি সত্যি সত্যি একদিন থেকে গেলেন। মিসির আলি সাহেব এরকম কখনো করেন না। রানু মৃদুস্বরে বলল, ভেতরে আসব? এসো রানু, এসো, গল্প করতে আসলাম। খুব ভালো করেছ। নীলু উঠে গিয়ে রানুর হাত ধরল। রানু বলল, তুমি কাঁদছিলে নাকি? চোখ ভেজা। নীলু কিছু বলল না। রানু বলল, এত কিসের দুঃখ তোমার যে দুপুরবেলায় কাঁদতে হয়? তোমার বুঝি কোনো দুঃখ টুক্ষ নেই? আমি খুব সুখী। রানু হাসতে লাগল। নীলু হঠাৎ গম্ভীর হয়ে বলল, তুমি বলেছিলে একটা খুব অদ্ভুত কথা আমাকে বলবে। বলেছিলাম নাকি? হ্যাঁ, আজ সেটা বলতে হবে। তারপর আমি আমার একটা অদ্ভুত কথা বলবো। রানু হাসতে লাগল। হাসছ কেন রানু? তোমার অদ্ভুত কথাটা আমি জানি, এই জন্যে হাসছি।
কি আবল তাবল বলছো? তুমি জানবে কি? জানি কিন্তু। নীলু গম্ভীর হয়ে বলল, জানলে বলো তো? তোমার একজন প্রিয় মানুষ তোমার সঙ্গে দেখা করতে রাজি হয়েছে, ঠিক না? নীলু দীর্ঘ সময় কোনো কথাবার্তা বলল না। রানু বলল, কি ভাই, বলতে পারলাম তো? হ্যাঁ, পেরেছ। ও কি বাসায় আসবে? বলবো তোমাকে। তার আগে তুমি বলো, তুমি কি করে জানলে? বিলু তোমাকে বলেছে? কিন্তু বিলু তো কিছু জানে না। আমাকে কেউ কিছু বলেনি। তাহলে তুমি জানলে কি করে? আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছি মানে? নীলু, মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি। সেগুলো ঠিক স্বপ্নও নয়, তবে অনেকটা স্বপ্নের মতো। সেগুলো সব সত্যি। গত রাতে স্বপ্ন দেখলাম তুমি একটি চিঠি পেয়ে খুব খুশি। সেই চিঠিতে একটি লাইন লেখা আছে, যার মানে হচ্ছে তোমার সঙ্গে আমার দেখা হবে বা এই রকম কিছু। এসব কি তুমি সত্যি সত্যি বলছো রানু? হ্যাঁ। কবে তার সঙ্গে তোমার দেখা হবে? আজ বিকেলে। আমি নিউ মার্কেটের বইয়ের দোকানের সামনে একটা সবুজ রুমাল হাতে দাঁড়িয়ে থাকব। তিনি আমাকে খুঁজে বের করবেন। বাহ, খুব মজার ব্যাপার তো। রানু হাসতে লাগলো। একসময় হাসি থামিয়ে গম্ভীর গলায় বলল, শুধু গল্প উপন্যাসেই এসব হয়, বাস্তবে এই প্রথম দেখছি। তোমার ভয় করছে না? ভয় করবে কেন? তোমার কিন্তু নীলু ভয় করছে, আমি বুঝতে পারছি, বেশ ভয় করছে। করছে না? না। রানু ইতস্তত করে বলল, ইচ্ছা করলে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারো, আমি দূরে থাকব। থাক, দূরে দাঁড়িয়ে থাকতে হবে না। মনে হলো নীলু রানুর কথাবার্তা সহজভাবে নিতে পারছে না। তার চোখ মুখ গম্ভীর। রানু বলল, কি নেবে? না, আমার একা যাবার কথা, একাই যাব। আর যদি গিয়ে দেখো খুব বাজে ধরনের একটা লোক, তখন কি করবে? বাজে ধরনের লোক মানে? অর্থাৎ যদি গিয়ে দেখো দাঁত পড়া, চুল পাকা এক বুড়ো। তোমার কি সেরকম মনে হচ্ছে? রানু মাথা দুলিয়ে হাসল, কিছু বলল না। নীলুকে দেখে মনে হলো রানুর ব্যবহারে সে বেশ বিরক্ত হচ্ছে। দুটো বাজতেই সে বলল, এবার তুমি যাও, আমি সাজগোজ করব। এখনই? 4টা বাজতে তো দেরি আছে। তোমার মতো সুন্দরী তো আমি না, আমাকে সময় নিয়ে সাজতে হবে। রানু উঠে পড়ল। নীলু সত্যি সাজতে বসল। কিন্তু কী যে হয়েছে তার, চোখে পানি এসে কাজল ধুয়ে যাচ্ছে। আইল্যাশ পরার ইচ্ছা ছিল, কিন্তু একা একা পরা সম্ভব নয়। অনেক বেছেটেছে একটা শাড়ি পছন্দ করল, সাদার ওপর নীলের একটা প্রিন্ট। আগে সে কখনো পরেনি। নীলুমা, কোথাও যাচ্ছ নাকি? নীলু তাকিয়ে দেখল, বাবা। কোথায় যাচ্ছ গো মা? একজন বন্ধুর সঙ্গে দেখা করতে। তোমার কি চা লাগবে? হলে ভালো হতো। থাক, তুই ব্যস্ত। চা বানাতে আর কয় মিনিট লাগবে, তুমি বসো, আমি বানিয়ে দিচ্ছি। নীলুর বাবা চেয়ার টেনে নীলুর ঘরেই বসলেন। চা কি চিনি ছাড়া আনবো বাবা? না, 1 চামচ চিনি দিস। একটু আধটু চিনি খেলে কিছু হবে না। নীলু চা নিয়ে এসে দেখে বাবা ঝিমোচ্ছেন। ঝিমুনিরও বেশি, প্রায় ঘুমোচ্ছেন বলা চলে। বাবা যেন বড় বেশি দ্রুত বুড়ো হয়ে যাচ্ছেন। বড় মায়া লাগলো নীলুর। বাবা, তোমার চা। কোনো বন্ধুর বাড়ি যাচ্ছিস মা? নীলু খানিক ইতস্তত করে বলল, তোমাকে আমি পরে বলবো বাবা। সন্ধ্যার আগেই আসবি তো? হ্যাঁ বাবা। গাড়ি নিয়ে যাবি? না, গাড়ি নেব না। ড্রাইভার তো দিনরাত বসে বসেই মাইনে খায়। বাবা, আমি গাড়ি নেব না। নীলুর সাজ শেষ হলো ঠিক 3:30টায়। আয়নায় তাকিয়ে নিজেকে তার পছন্দই হলো। যে মেয়েটিকে দেখা যাচ্ছে সে বেশ রূপসী। তার মায়াকাড়া দুটি চমৎকার চোখ আছে। কিশোরীদের মতো ছোট একটি চিবুক। ভালোই তো। এরকম একটি মেয়েকে পুরুষরা কি ভালোবাসে না? নাকের কাছে মুক্তোর মতো কিছু ঘামের বিন্দু। নীলু তার সবুজ রুমাল দিয়ে সাবধানে ঘাম মুছে ফেলল। তারপর উঠে এলো 3 তলায়। রানু, রানু। রানু যেন তৈরি হয়েই ছিল। সে বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে। তুমি যাবে বলেছিলে আমার সঙ্গে, চলো। চলো। রানু তালা লাগালো। নীলু মৃদুস্বরে বলল, তুমি জানতে আমি আসব? হ্যাঁ, জানতাম। সন্ধ্যা পর্যন্ত তারা অপেক্ষা করল। কারো দেখা পাওয়া গেল না। একসময় নীলু বলল, এখন চলে যেতে চাও রানু? আরও খানিকক্ষণ দাঁড়িয়ে থাকি? তোমার তো এখনও যেতে ইচ্ছা করছে না। এক জায়গায় দাঁড়িয়ে না থেকে চলো হাঁটি। তারা বেশ কয়েকবার নিউ মার্কেট চক্কর দিয়ে ফেলল। কেউ এগিয়ে এসে বলল না, তোমাদের মধ্যে নীলুকে?
রানু, তোমার কি হাঁটতে টায়ার্ড লাগছে? না। রানু, তুমি তো অনেক কিছু বুঝতে পারো, তাই না? মাঝে মাঝে পারি। লোকটি এসেছে কি না বুঝতে পারছো না? না নীলু, পারছি না। আমি সবসময় পারি না। রানু লক্ষ্য করল নীলুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে তার সবুজ রুমাল দিয়ে চোখ চেপে ধরল। রানু গাঢ় স্বরে বলল, কাঁদে না নীলু, কান্না এলে কী করব? মনটা শক্ত করো ভাই, পৃথিবীটা খুব ভালো জায়গা নয়। লোকজন তাকাচ্ছে ওর দিকে। রানু নীলুর হাত ধরে বাইরে নিয়ে এলো। বেশ অস্বস্তিকর অবস্থা। তার প্রায় 4 দিন পর নীলু একটি চিঠি পেল। প্রিয় নীলু, ওই দিন তোমাকে দেখলাম। তুমি তো ভারী মিথ্যুক। কেন বললে তুমি দেখতে সুন্দর নও? তোমাকে বর্ষার জলভারে নত আকাশের মতো লাগছিল। আমি ছুটে যেতে চেয়েছিলাম, কিন্তু তোমার বান্ধবীকে দেখে থমকে দাঁড়িয়েছি। কথা ছিল একা আসবে, তাই নয় কি? শুধু আমরা 2 জন থাকব। আমাকে দেখে যদি তোমার কথা বলতে ইচ্ছে করে, তাহলে কোনো একটি রেস্টুরেন্টে বসে 2 জনে চা খেতে খেতে গল্প করব। আর যদি তোমার আমাকে পছন্দ না হয়, তাহলে তুমি তোমার সবুজ রুমালটি তোমার হ্যান্ডব্যাগে লুকিয়ে ফেলবে। আমি মন খারাপ করব ঠিকই, কিন্তু বিদায় নেব হাসি মুখে। এবং আর কোনো দিনই তুমি আমাকে দেখবে না। তবে নীলু, আমার কেন জানি মনে হচ্ছে আমাকে তুমি অপছন্দ করবে না। এরকম মনে করার কোনোই কারণ নেই, তবু মনে হচ্ছে। খুব সম্ভব উইশফুল থিঙ্কিং, না মেয়ে? নীলু চিঠিটি সমস্ত দিনেই প্রায় 100 বার পড়ল, এবং প্রতিবারই তার কাছে নতুন মনে হলো। রাতে সে অদ্ভুত সুন্দর একটা স্বপ্ন দেখল, যেন পুরোনো আমলের একটি পালতোলা জাহাজে সে বসে আছে। জাহাজের পালটি গাঢ় সবুজ রঙের। প্রচণ্ড বাতাস দিচ্ছে। বাতাসে জাহাজ ছুটে চলেছে বিদ্যুৎ গতিতে। নীলুর একটু ভয় ভয় লাগছে, কারণ জাহাজে আর কাউকে দেখা যাচ্ছে না। নীলু এক সময় বলল, আমার ভয় লাগছে এই জাহাজে। আর কেউ কি আছে? সঙ্গে সঙ্গে একটি ভারী পুরুষালী গলা শোনা গেল, ভয় নেই নীলু, আমি আছি। স্বপ্ন এত সুন্দর হয়। নীলুর ঘুম ভেঙে গেল। বাকি রাত সে আর ঘুমোতে পারল না। বালিশে মুখ গুজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। বিলু জেগে উঠে বলল, কি হয়েছে রে আপা? নীলু ভেজা গলায় বলল, পেট ব্যথা করছে, এখন একটু কম, তুই ঘুমো। সুপ্রিয় শ্রোতা, এই ছিল আজকের পর্বটি। পরবর্তী পর্বটি পেতে কথা মানবী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। আর আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবার অনুরোধ রাখছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিরাপদে থাকুন। নিজের জন্যে বাঁচুন, নিজের আপন মানুষদের জন্যে বাঁচুন। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।